আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের বিজ্ঞানী গ্রাহামের সূত্র। ইনি গ্রাহাম হচ্ছে মেইনলি ব্যাপন নিয়ে হচ্ছে উনি একটা সূত্র দিছে। তো ওই সূত্রটা হচ্ছে আজকে আমরা দেখব। তো উনি ব্যাপন নিয়ে যে সূত্রটা দিছে ওইটা ছিল যে এরকম স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হার হচ্ছে ওই হুম ওইখানে ওই যে যে ঘনত্বটা থাকবে ওই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, আমরা এটার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখবো। দেন হচ্ছে আজকে যতগুলা হচ্ছে কন্ডিশন পসিবল এই গ্রাহামের ব্যাপন সূত্রের সবগুলা থিওরি দেখবো আমরা। ঠিক আছে। তো দেখো, গ্রাহামের ব্যাপন সূত্র এই বিষয়টা পড়ার আগে তোমাকে আগে একটু ছোট্ট করে আমি ব্যাপনের ধারণাটা দিই। হ্যাঁ, যেহেতু ব্যাপন নিয়ে উনি কাজ করছে তাই ব্যাপন কি এটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, ব্যাপন কি আমরা জানি যে এই যে উচ্চ ঘনত্ব স্থান থেকে যদি তুমি একটা গ্যাসকে হচ্ছে নিম্ন ঘনত্ব স্থানে ছাড়ো তখন কি গ্যাসটা স্বতঃস্ফূর্ত ভাবে যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, মাথায় রাখতে হবে, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলে? ব্যাপন বলে। লাইক দেখো, যদি এটা একটা পাত্র হয়, এই যে একটা পাত্র, এই পাত্রে কি আছে? এই অনেকগুলো হচ্ছে গ্যাসের অণু আছে। দেখো, এগুলো হচ্ছে গ্যাসের অণুগুলা। ঠিক আছে। এখন আমি কি করলাম, এখানে একটা ছিদ্র করে দিলাম। দেখো, এটা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান। হুম আর এই যে বায়ু, এটা হচ্ছে বায়ু মাধ্যম, মানে হচ্ছে নিম্ন ঘনত্বের স্থান। এখান থেকে উচ্চ ঘনত্ব স্থান থেকে কি হবে, সে নিম্ন ঘনত্ব স্থানে যাবে। যাইলে কি হবে, এই ছিদ্র দিয়ে, সরু ছিদ্র পথে কি হবে, গ্যাসের কণাগুলো আস্তে আস্তে বের হবে। এরকম কি হবে, বের হবে। বের হলে কি হবে দেখো তো, এরকম ছড়িয়ে যাবে না, আস্তে আস্তে ছড়িয়ে যাবে চারিদিকে। এই বায়ুর মাধ্যমে এই রুমে পুরোটা কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে। এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে কি ব্যাপন। মাথায় রাখতে হবে, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়া কি ব্যাপন। আর এই সরু ছিদ্র পথে যে বের হচ্ছে না, এটা হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। এটা কি অনুব্যাপন বা হচ্ছে নিঃসরণ। তো মাথায় রাখতে হবে, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে মেনলি ব্যাপন, এটা কিন্তু ব্যাপন না। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এখানে আমি যদি একটা কোশ্চেন তোমার জিজ্ঞেস করি যে ব্যাপন এবং অনুব্যাপন এই দুইটার ভিতরে কোনটা আগে ঘটে, বা ব্যাপন আর নিঃসরণের মধ্যে কোনটা আগে ঘটে, অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে অনুব্যাপন বা নিঃসরণটা হচ্ছে আগে ঘটে, দেন হচ্ছে ব্যাপন ঘটে। কারণ ব্যাপন হচ্ছে ছড়াই যায়, আর নিঃসরণটা হচ্ছে বের হওয়াটা। তো বের হওয়াটা অবশ্যই বের হওয়া হইলেই না হচ্ছে সে ছড়াই যাবে পরে। ঠিক আছে। তাইলে ব্যাপনটা পরে ঘটে আর নিঃসরণটা আগে ঘটে বা অনুব্যাপনটা আগে ঘটে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ব্যাপনের একটা ধারণা পাইলাম। এখন তোমার আমি যদি বলি, ধরো ব্যাপন হার। ব্যাপন হার মানে কি? ব্যাপন হার যে কোনো কিছু মাথায় রাখবা, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে হিসাব করা। ঠিক আছে। হার মানে কি, টাইমের সাপেক্ষে তুমি একটা কিছু হিসাব করতেছো। তাইলে দেখো, আমি যদি এখানে বলি যে এখানে যদি বলি যে গ্যাসগুলা ব্যাপন হার, ধরো ব্যাপন হারকে মেইনলি প্রকাশ করা হচ্ছে আর দিয়ে আর কি, রেট অফ ডিফিউশন। আচ্ছা, ব্যাপন মানে ডিফিউশন। আচ্ছা, রেট অফ ডিফিউশন মানে আর। তো আর দ্বারা মেইনলি প্রকাশ করা হয়। তো আমি যদি বলি তোমার যে ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি, তো ব্যাপন হার বেশি দ্বারা কি বোঝাচ্ছে বলতো? তার মানে বোঝাবে যে গ্যাসগুলো এই যে ছড়াচ্ছে না, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা ব্যাপন। তাহলে কি হবে, সময় সাপেক্ষে এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা দ্রুত হচ্ছে। কি হচ্ছে, দ্রুত হচ্ছে। মানে হচ্ছে ছড়িয়ে প্রক্রিয়া, ছড়িয়ে পড়ার কি প্রক্রিয়াটা হচ্ছে দ্রুতগামী, এটা বলতে পারি। তাইলে এখানে এই যে ব্যাপন হার যদি কি হয়, বেশি হয়, তাহলে আমরা বলতে পারি কি, বেশি ছড়াচ্ছে, বেশি ছড়াচ্ছে, বেশি ছড়াচ্ছে। ওকে। আর যদি ব্যাপন হার কম হয়, আর যদি কম হয়, ঠিক আছে, তাহলে কি হবে, স্লো ছড়াচ্ছে, স্লো, স্লো ছড়াচ্ছে। বেশি বা এখানে দ্রুত বলতে পারি, দ্রুত ছড়াচ্ছে। আর এখানে কি, স্লো ছড়াচ্ছে, জিনিসটা কি আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে গ্যাসগুলো বের হচ্ছে। ওকে। তাহলে ব্যাপন হারের সাথে কিন্তু এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, এটা কিন্তু রিলেটেড। এটা কি দ্রুতগামী হবে নাকি ধীরে ধীরে হবে, এটা কি ব্যাপন হারের উপর হচ্ছে মেনলি নির্ভর করে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা ব্যাপন হারের একটা ইকুয়েশন আগে নিয়ে আসতে পারি কিনা দেখি। আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে তো যাবো, ঠিক আছে। তবে এখান থেকে এই যে আমরা হার পড়লাম না, হার থেকে সময়ের সাপেক্ষে দেখি, যেহেতু সময় রিলেটেড হারের সাথে, তাহলে আমরা সময় দিয়ে একটা ব্যাপন হারের কি আনবো, ব্যাপন হারের একটা ফর্মুলা নিয়ে আসবো। তো দেখো, আমি যদি বলি যে টি সময়ে এই পাত্রের আয়তন ধরো হচ্ছে ভি। ঠিক আছে। ভি বা পাত্রের আয়তন না, গ্যাস যেটা, এই গ্যাসের আয়তন ভি ধরলাম। তাহলে টি সময়ে ধরো ব্যাপিত হয়, এই যে ব্যাপিত হইলো, আচ্ছা, পাত্রের আয়তন না, ধরো এই যে যতটুকু গ্যাস ব্যাপিত হয়েছে এটার আয়তন ধরো ভি। ঠিক আছে। এটা ভি ধরো, দরকার নাই, এটার আয়তন ভি, যতটুকু গ্যাস ব্যাপিত হয়েছে এটার আয়তন ভি। আমরা ধরলাম যে টি সময়ে ব্যাপিত হয়, ব্যাপিত হয় ভি আয়তন গ্যাস, ভি আয়তনের গ্যাস। ওকে। ভি আয়তনের গ্যাস। তাহলে এখন একক সময় কি হবে বলতো, একক সময়ে ব্যাপিত হবে কি, ভি বাই এক্স, ভি বাই সরি ভি বাই টি, ভি বাই টি আয়তনের গ্যাস। তো আমি যদি ভিটাকে ভি না ধরে ধরো এক্স ধরলাম, তাহলে কি হবে, এখানে এক্স হবে, এখানেও এক্সই হবে। তোমাদের বইয়ে দেখবে এক্স ধরছে, বুঝছো, আয়তনটাকে এক্স ধরছে। তো চিন্তা করার কিছু না, আয়তনকে আমরা ভি ধরতে পারি, এক্স ধরতে পারি। ঠিক আছে, তো আমরা এক্সই ধরবো।
যেহেতু মই এক্স আছে, তাহলে টি সময় ব্যাপিত হয় এক্স আয়তনের গ্যাস, তাহলে একক সময় কি হবে এক্স বাই টি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি একক সময় যেটা সেটাই তো কি ব্যাপন হার, তাই না? তার মানে এখান থেকে বলতে পারি যে আর ইকুয়ালস টু আলটিমেট এক্স বাই টি। একক সময় যতটুকু মানে যত আয়তনের কি হয় গ্যাস ব্যাপিত হয় সেটাই হচ্ছে কি তার ব্যাপন হার। ওকে, বা ওই গ্যাসের ব্যাপন হার। আশা করি তুমি হচ্ছে ব্যাপন হারের যে ইকুয়েশনটা আমরা পাইলাম এটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি দুইটা গ্যাসের জন্য লিখি, ধরো আর ওয়ান আর টু, আর ওয়ান বাই কি হবে আর টু, এই দুইটা গ্যাসের জন্য যদি ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে এক্স ওয়ান বাই টি ওয়ান ডিভাইডেড বাই কি এক্স টু বাই টি টু। কথা কি বুঝছো? তখন ইকুয়েশনটা হবে এরকম লিখতে। আশা করি বুঝছো। এবার আসলে আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে যাই। বিজ্ঞানী গ্রাহাম কি বলছে দেখি তো একটু, বিজ্ঞানী গ্রাহাম কি বললো। আসো গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহাম কি বলছে, বলছে যে যদি তুমি টেম্পারেচার এবং হচ্ছে প্রেসার কি রাখো কনস্ট্যান্ট রাখো বা স্থির রাখো, তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে ব্যাপন হার আর এটা হবে কি আমাদের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে রুট ওভার অফ ডি। ঘনত্বকে এখানে আমরা ডি দ্বারা প্রকাশ করবো, নট রো। ওকে, তাহলে দেখো ব্যাপন হার কি হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে কখন, যখন আমাদের টেম্পারেচার টি এবং হচ্ছে পি প্রেসার কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এখান থেকে আমি যদি দুইটা গ্যাসের জন্য ফর্মুলাটা লিখি তাহলে কি হবে আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু কি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক এই যে এখানে ওয়ান হলে এখানে কি হবে টু হবে, এখানে টু হলে এখানে হবে ওয়ান। ব্যস্তানুপাতিক সম্পর্ক তো নিশ্চয়ই তোমরা জানো নাকি, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা, এটা বাড়লে ব্যাপন হার বাড়লে কি হবে ঘনত্ব কমবে, বা ঘনত্ব কমলে ব্যাপন হার বাড়বে, এরকম। তাহলে দেখো আর ওয়ান যদি এখানে হয় এখানে লিখতে হবে ডি টু, আর এখানে যদি আর টু এখানে লিখতে হবে কি ডি ওয়ান, যেহেতু উপর রুট আছে তাহলে অবশ্যই রুট দিতে হবে। ওকে, আচ্ছা এখন তোমরা দেখো তো, তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে ঘনত্ব ইকুয়ালস টু কি জানি আমরা, বলো তো ঘনত্ব ইকুয়ালস টু জানি যে ভর ডিভাইড বাই কি আয়তন, তাই না? ভর বাই আয়তন না, বলো তো ভর বাই আয়তন, যেখানে এই ভরটা ছিল কি আণবিক ভর, আণবিক ভর ছিল, আণবিক ভর। ওকে, দেখো আমরা আণবিক ভর দিয়ে প্রকাশ করতে পারি বা যে কোনো ভরও বলতে পারি। তাহলে ঘনত্বকে কি প্রকাশ করতেছি ডি, ডি ইকুয়ালস টু কি এম বাই ভি না, এম বাই ভি কি না, এখান থেকে আমি বলতে পারি যে ডি সমানুপাতিক এম, এটা বলতে পারি না? অবশ্যই পারি, ডি আর কি এম সমানুপাতিক না, যদি ভিটা কনস্ট্যান্ট থাকে ডি আর এম কি সমানুপাতিক। তার মানে এই যে ডি, এই ডি জায়গায় চাইলে আমি এমও লিখতে পারি। তার মানে দেখো তো একটু চিন্তা করো, এই যে ব্যাপন হার এটাকে কিন্তু আমি, দেখো তো এটাকে কিন্তু আমি এই যে ভর যেটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিকে বলতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে এখান থেকে আমি পাইলাম আরেকটা সূত্র যে আর ব্যস্তানুপাতিক কি বা সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার অফ এম। এখান থেকে আমি যদি এম এর ইয়েটা আনি দুইটা গ্যাসের জন্য, তাহলে কি হবে রুট ওভার অফ, যেহেতু ব্যস্তানুপাতিক এম টু হবে উপরে এম ওয়ান হবে নিচে। ঠিক আছে, আর এটা যে আমি নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা পাইলাম। এখন একটু চিন্তা করো, এটা সমান আমি যদি একটু আগে আমি কি পাইছি, আবার আর সমান আরেকটা জিনিস পাইছি না, এই যে আর সমান আমি কি পেয়েছি এক্স বাই টি, এক্স বাই টি পাইলাম না? এটা তো সঠিক তাই না? তাহলে এখান দিয়ে আমি আরেকটা জিনিস যদি অ্যাড করি, দেখো তো এই যে এক্স দুইটা গ্যাসের জন্য এক্স, তাহলে কি হবে এক্স ওয়ান বাই টি ওয়ান, একটু আগে যেটা লিখছি এক্স টু বাই টি টু হবে। ঠিক আছে, যদি যদি এখানে দেখো তো সময়টা যদি কি হয় সেম হয়, সময়টা সেম হয় তাহলে কি হবে, তাহলে সময় কাটা যাবে। আর দেখো যদি আয়তনটা এই যে দুইটা গ্যাসের আয়তন বা ব্যাপিত গ্যাসের আয়তন যদি কি হয় সেম হয়, তাহলে এক্স এক্স কাটা যাবে, এখানে টি থাকবে, বুঝছো? আচ্ছা ওইটা আমাদের বিষয় না। এবার দেখো এখন নর্মালি তো তোমরা এটাই পড়ে আসো, একাডেমিকে সবাই এটাই কি পড়ে আসে যে আমাদের আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার অফ ডি, যখন টি আর পি স্থির থাকবে। আচ্ছা আমরা এটাও তো করতে পারি, দেখো তো এই যে তাপমাত্রা এবং পিটা কনস্ট্যান্ট রাখলাম, ঠিক আছে, এখন আমি বললাম যে যেকোনো একটা কনস্ট্যান্ট থাকুক, সমস্যা কি? এখানে কিন্তু মাথায় রাখবে এনটাও কনস্ট্যান্ট, এনটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এন বা মূল সংখ্যা যেটা এটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মাথায় রাখতে হবে। টেম্পারেচার প্রেসার এবং কি এন মূল সংখ্যা কনস্ট্যান্ট। আচ্ছা তো দেখো এখন আমি বললাম যে পিটা আমি কনস্ট্যান্ট রাখবো না, আমার কথা হচ্ছে পি এবং এন কনস্ট্যান্ট রাখবো। এটা একটু অ্যাডভান্স কেস, একটু দেখো অ্যাডভান্স কেস। সেটা হচ্ছে কি আমি বললাম যে পি কনস্ট্যান্ট থাকবে না, পি আর হচ্ছে এন কনস্ট্যান্ট থাকবে, পি আর এন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এই কি হবে বলতো, এখানে এবার কিন্তু টি যেটা তাপমাত্রা সেটা কিন্তু এবার ভেরিয়েবল। চলো তাহলে দেখো টি এর সাথে আমাদের ব্যবহারের সম্পর্ক কি, আমরা জানি যে আর সমানুপাতিক রুট ওভার অফ টি, মানে হচ্ছে ব্যাপন হার হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে তাইলে একটা আরেকটা জিনিস পাই আমি, যে সেটা হচ্ছে আর ওয়ান বাই আর টু। এবার যদি আমি অনুপাতটা করি তখন আমি লিখবো যে দেখো এখন কিন্তু টিটার কি না কনস্ট্যান্ট না, তাহলে ভেরিয়েবল, এখন কিন্তু গুণ করতে হবে। তাইলে দেখো রুট ওভার অফ ডি টু ডিভাইড বাই রুট ওভার অফ ডি ওয়ান, কি করবো আমি টিটা গুণ করে ফেলবো। দেখো টিটা কি আছে সমানুপাতিক সম্পর্কে আছে না, সমানুপাতিক সম্পর্কে যদি থাকে এই যে, তাইলে আমি কি করব এখানে দেখো রুট ওভার অফ টি ওয়ান বাই টি টু লিখবো। ঠিক আছে,
উপরে 1 হবে, এই যে এখানে R1 এখানে T1 হবে, R2 T2, কেন? কারণ সমানুপাতিক, সমানুপাতিক হয়ে একটা বাড়লে আরেকটা বাড়ে। ওকে, আচ্ছা একইভাবে এখানে যদি আমি m দিয়ে লিখি তাহলে কি হবে, রুট ওভার অফ উপরে হবে m2 ডিভাইড বাই রুট ওভার m1 ইনটু কি হবে, রুট ওভার অফ T1 ডিভাইডেড বাই রুট ওভার অফ T2। বুঝছো? এটা দিয়ে আমি লিখতে পারি, এটা লেখার দরকার নেই। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন। দেখো ব্যাপন হারের সাথে কিন্তু আমরা এবার তাপমাত্রাটারও অ্যাড করছি, কেন? কারণ এবার তাপমাত্রার কনস্ট্যান্ট নাই, আগে ছিল তাপমাত্রা কনস্ট্যান্ট, এই যে টি কনস্ট্যান্ট ছিল, এই জন্য আমি এটুকু লিখছি জাস্ট, এটা সমান এটা লিখছি, এটা লিখছি। কিন্তু এখন তাপমাত্রা কনস্ট্যান্ট যেহেতু নাই, তাপমাত্রাটা কি করতে হবে, গুণ হিসেবে অ্যাড করতে হবে। বুঝছো? এখন যেহেতু সমানুপাতিক, আমরা জানি যে আর সমানুপাতিক রুট ওভার অফ টি, তাহলে কি করবো, উপরে T1 নিচে T2। ওকে, এবার চিন্তা করো আমাদের এই যে, ভাবো যে এবার টিটা কনস্ট্যান্ট কিন্তু পিটা ভ্যারিয়েবল। এবার চিন্তা করো এটা, তাহলে আরেকটা কেস দেখি আমরা, যেখানে যেখানে কি হবে, এটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট একটু লিখে রাখো, কিন্তু এটা হচ্ছে পি আর হচ্ছে এন কনস্ট্যান্ট। ওকে, এবার দেখো, এবার আমি বললাম টি কনস্ট্যান্ট এবং এন কনস্ট্যান্ট, টি আর হচ্ছে এন কনস্ট্যান্ট, তাহলে কি এখানে পিটা কিন্তু এবার ভেরিয়েবল, পিটা কি ভেরিয়েবল, পি এবার কনস্ট্যান্ট না, ধ্রুবক না। আচ্ছা, পি যদি ভেরিয়েবল হয় তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের পি এর সাথে পি এর সাথে আমাদের এই যে ইয়ে হচ্ছে সমানুপাতিক, আর আরটা কি ব্যাপন হারটা হচ্ছে সমানুপাতিক, ব্যাপন হার আর হচ্ছে পি চাপ হচ্ছে সমানুপাতিক পরস্পর, শুধু সমানুপাতিক, বর্গমূল টুল নেই, শুধু সমানুপাতিক। তাইলে এখান থেকে যদি আমি একাধিক গ্যাসের জন্য এই সূত্রটা আবার লিখি, ব্যাপন সূত্র, তাহলে কি হবে, R1 বাই R2 ইকুয়ালস টু রুট ওভার অফ D2 বাই রুট ওভার অফ D1 কি ইনটু P1 বাই P2। 1 কেন দিছি বলো, সমানুপাতিক, সমানুপাতিক হলে এখানে 1 হলে এখানে 1 হলে এখানে 1, এখানে 2 হলে এখানে 2। এরপরে আবার লিখতে পারি কি, এটা সমান, আমি আবার লিখতে পারি যে যদি আমি m দিয়ে লিখি তাহলে কি হবে, রুট ওভার অফ m2 ডিভাইডেড বাই রুট ওভার অফ m1 ইনটু কি হবে, P1 বাই P2। কথা কি বুঝছো আমার? ঠিক আছে, তো দেখো আরেকটা সূত্র কিন্তু আমি পেয়ে গেলাম। এখন চিন্তা করো, শুধু মূল সংখ্যা কনস্ট্যান্ট, তাপমাত্রাও ভেরিয়েবল, পিও ভেরিয়েবল, মূল সংখ্যা কনস্ট্যান্ট, অনলি মূল সংখ্যা, তাইলে কি হবে কেসটা? দেখো তো একটু মজার জিনিসটা, একটু যদি ফিল করতে পারো তাহলে বুঝবা। দেখো যদি এবার আমাদের তাপমাত্রা ভেরিয়েবল হয় এবং পিও ভেরিয়েবল, দেখো টিও ভেরিয়েবল, পিও ভেরিয়েবল, তাহলে কনস্ট্যান্ট থাকবে কি, শুধু এন কনস্ট্যান্ট, এনটা কি কনস্ট্যান্ট। তাইলে কি হবে ঘটনা, ঘটনা হবে যে এরকম, তাই আর এবার হচ্ছে পি এবং টি দুইটাই চলে আসবে, R1 বাই R2 ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ D2 বাই রুট ওভার অফ D1, এটা তো ঠিক থাকবে। তবে এবার দেখো তাপমাত্রা আসবে আগে, এখন তাপমাত্রার সাথে কি সম্পর্ক হচ্ছে, আর সমানুপাতিক রুট ওভার অফ টি, আরেকটা হচ্ছে আর সমানুপাতিক পি, ঠিক আছে? তাহলে কি হবে, রুট ওভার অফ T1 ডিভাইড বাই রুট অফ T2, যেহেতু সমানুপাতিক, ইনটু P1 বাই P2। বুঝছো? যদি m দিয়ে লিখি তাহলে কি হবে, রুট ওভার অফ m2 ডিভাইডেড বাই রুট ওভার অফ m1 ইনটু রুট ওভার অফ T1 ডিভাইডেড বাই রুট ওভার অফ T2 ইনটু P1 বাই P2। কথা কি বুঝছো? এবার লাস্ট আরেকটা কেস আছে, আরেকটা কেস আছে। এবার চিন্তা করো, আমি সব তো ভেরিয়েবল বানালাম, এবার এন্ডার ভেরিয়েবল বানাই, বাকি টি আর পি কনস্ট্যান্ট থাকুক, এন ভেরিয়েবল টিপি কি কনস্ট্যান্ট, তাহলে কি হবে দেখো তো। তাইলে ঘটনা ঘটবে এরকম যে, ঘটনা ঘটবে এরকম, দেখো এবার এন কনস্ট্যান্ট, সরি এন কনস্ট্যান্ট না, এন ভেরিয়েবল, টি আর পি কনস্ট্যান্ট, টি আর পি কি কনস্ট্যান্ট, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা R1 বাই R2 সমান তখন লিখবো যে এরকম রুট ওভার অফ D2 বাই D1, এটা তো থাকবেই। তবে আর আর এন, দেখো মূল সংখ্যা বাড়লে কি হয়, ব্যাপন হার কিন্তু বাড়ে, এটা জানো, মূল সংখ্যা বাড়লে ব্যাপন হার বাড়ে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে n1 বাই n2, n1 বাই n2 লিখতে পারি। একইভাবে mg যদি লিখি, রুট ওভার অফ m2 বাই রুট ওভার অফ m1 ইনটু n1 বাই n2। কথা কি বুঝছো? এটা আরেকটা কেস, কখন, যখন টি আর পি কনস্ট্যান্ট, টি আর পি কনস্ট্যান্ট মানে টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ব্যাপন হার যতগুলো অ্যাডভান্স কেস পসিবল, নরমাল কেস তো দেখছি, কিন্তু অ্যাডভান্স কেস গুলো আমাদের বইগুলোতে নরমাল থাকে না, তো আমরা কিন্তু অ্যাডভান্স কেস গুলো দেখে ফেলছি। বুঝছো? তাহলে দেখো আমি একবার রিভিশন মানে হচ্ছে সামারি করে দেই। সেটা হচ্ছে যখন তোমার, যখন কি হবে তোমার টিপিএন সবগুলো কনস্ট্যান্ট থাকবে, তখন আমাদের গ্রামের ব্যবহার সূত্র ওইটা তো হবেই, নরমাল কেস আমরা যেটা পড়ে আসতেছি। আর যখন আমাদের পি আর এন কনস্ট্যান্ট থাকবে, তখন কি এই রুট ওভার অফ T2 T1 দিয়ে মানে রুট ওভার অফ টিটা আসবে, ঠিক আছে? আচ্ছা, পি এন কনস্ট্যান্ট। আর যখন এন আর টি কনস্ট্যান্ট মানে টি আর এন কনস্ট্যান্ট থাকবে, তখন কি আসবে, পি দিয়ে আসবে। তখন পি দিয়ে আসলে কি হবে সূত্রটা, এটা তো আমি মুছে ফেলছি, তো তখন হচ্ছে এইরকম আসবে কি জিনিসটা, যে R1 বাই R2, R1 বাই R2 ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ D2 বাই D1 ইনটু কি হবে, P1 বাই P2। m দিয়ে লিখলে সেম ভাবে এরকম হবে, m ইনটু কি P1 বাই P2। কথা কি বুঝছো? এরকম হবে, এখানে জাস্ট m একটা বসাবা আর কি, রুট ওভার অফ m2 বাই m1 এরকম করে। তাইলে দেখো এটা একটা কেস দেখলাম,
এটা আরেকটা কেস, যখন কি n কনস্ট্যান্ট p এবং কি t দুইটাই ভেরিয়েবল, তখন কি p এর t দুইটাই গুণ হবে, p এর t দুইটাই গুণ হবে। তবে সম্পর্ক অনুযায়ী, এই যে p এর সাথে সম্পর্ক কি, এই যে r এর সাথে t এর সাথে সম্পর্ক রুট ওভারের সম্পর্ক, আর p এর সাথে শুধু সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে? তাহলে ওইভাবে বুঝবে। আর যদি t b কনস্ট্যান্ট তবে n ভেরিয়েবল হয়, মূল সংখ্যা ভেরিয়েবল, তাহলে কি মূল সংখ্যা বাড়লে আরো বাড়ে, তারপর সমানুপাতিক, তাহলে কি হবে, উপরে 1 হলে উপরে 1, নিচে 2 হলে নিচে 2, ঠিক আছে? এভাবে হবে। আশা করি তুমি গ্রাহামের ব্যাপন সূত্রের সবগুলা কেস বুঝছো এবং বেসিক যেটা ওটা ক্লিয়ার হয়েছে তোমার। ধন্যবাদ সকলকে, আবারও নতুন কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।